সন্ধ্যা হয়ে এসেছে। কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে একটা মাইক্রোবাস এসে থেমে গেল আমাদের গ্রামের ঠিক মাঝখানে। মাইক্রোবাস থেকে নামলেন তিনজন মানুষ। একজন ছিলেন এলাকার বর্তমান এমপি সাহেব, আর বাকি দুজন তার অনুসারী। আশেপাশের দোকানদার, চাওয়ালা, এমনকি বাড়ির পাশের বুড়ো লোকটাও দৌড়ে গিয়ে জড়ো হয়ে গেল। আমি তখন রান্নাঘরে ছিলাম। মা বলল, তাড়াতাড়ি কাপড় পাল্টে আই, তোর আব্বা তোকে ডেকে পাঠাইছে, বড়লোক আইছে বাসায়। আমার নাম সাবিহা, বয়স তখন মাত্র 17। স্কুলের গণ্ডি পার করে কলেজে ভর্তি হয়েছি। স্বপ্ন ছিল শিক্ষক হব, অথচ সেদিন থেকেই আমার জীবনের স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে যেতে থাকে। আব্বার রাজনীতি। আমার আব্বা মজিবর হোসেন এলাকায় ইউনিয়নে একটি দলের সভাপতি, কিন্তু তার লোভ ও ক্ষমতা পিপাসা দিনকে দিন বেড়েই যাচ্ছিল। কিন্তু সবসময় বলতেন, এই রাজনীতির মধ্যে থাকলে টাকা পয়সা আসবেই, শুধু দরকার নেতাদের খুশি রাখা। আমি বুঝতাম না সেই খুশি মানে কি। মা শুধু বলতেন, বাবা যা বলে শোন, না হলে সংসার চলবে না। সেদিন বিকেলে আব্বা বলল, তুই একটু উপরে যা, মেয়েদের ঘরে, এমপি সাহেব একটু বিশ্রাম নেবে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আব্বা, আমি তো ওনার সামনে কখনো যাইনি। চুপ কর, যা বলছি কর, সংসার আমি চালাই, তুই না। ঘরের দরজা বন্ধ হলো। সেই এমপি সাহেব তার মোটা গলায় বললেন, তুই সাবিহা না? খুব নাম শুনেছি তোর, হা হা হা। আমি ভয়ে ঠান্ডা হয়ে গেলাম। আমি জানতাম না কি করব। তিনি আমার দিকে এগিয়ে এলেন। আমি কাঁপতে লাগলাম, চোখ দিয়ে পানি পড়ছিল, মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। আমার সম্মান, আমার স্বপ্ন, আমার জীবনের প্রথম স্বপ্নটা সেদিন ওখানেই মরে গেল। বাইরে দাঁড়িয়ে ছিল আব্বা। আমি ঘর থেকে বের হয়ে এলাম, চোখ ফুলে গেছে, কিন্তু আব্বা যেন কিছুই দেখলো না, বরং খুশি মনে বলল, দেখবি রে, আগামী নির্বাচনে এমপি সাহেব তোর আব্বারে থামায় রাখতে পারবে না, আর তুইও নেতা নেত্রীর মতো থাকবি একদিন। আমি চিৎকার করে কাঁদতে চেয়েছিলাম, কিন্তু সে সাহস আমার ছিল না। মায়ের নীরবতা। রাতে মা জিজ্ঞেস করলো, কি করলো তোরা ঘরে? আমি কিছু বললাম না, শুধু কাঁদলাম। মা তখন বলল, বুঝি তুই অনেক কষ্টে আছিস, কিন্তু এই সংসারটা চালাতে হইলে অনেক কিছু মেনে নিতে হয়। আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম, তুমি মা হয়ে কথা বলো, তুমি কেন আমায় বাঁচাও না? কিন্তু কিছু বলিনি। আমার মুখ বন্ধ করে দিল এক চরম অসহায়ত্ব। মা চোখে পানি নিয়ে চুপ করে বসে রইলেন। সকালে এমপি সাহেবের গাড়ি চলে গেল। গ্রামের লোকজন সবাই আব্বারে বাহবা দিচ্ছে, বলছে, মজিবর ভাই, আপনি তো আসল নেতা। এমপি সাহেব আপনার বাড়িতেই রাত কাটালেন। আমি তখন বারান্দায় বসে চুপচাপ শুনছিলাম। আমার ভিতরটা জ্বলছিল। সেই আগুন কোনোদিন নিভবে না জানি, কিন্তু গল্প এখানেই শেষ নয়। শুরু হলো নিয়মিত বিকৃতি। এরপর একে একে আরো নেতা, আরো বড় লোক, আরো রাজনৈতিক দালাল আসতে লাগলো আমাদের বাড়িতে। প্রতিবারই আব্বা আমাকে সাজিয়ে গুছিয়ে দিত ঘরের ভিতর। প্রতিবার আমার শরীরটা মরে যেত, প্রতিবার আমার আত্মাটা খান খান হয়ে যেত। অথচ আব্বা বলতো, তুই আমার জন্য গর্ব, এত বড় বড় লোক তোর জন্য আসতেছে। একদিন আমি বললাম, আমি বাঁচতে চাই আব্বা, আমাকে অন্য কোথাও পাঠিয়ে দাও। তিনি রেগে গিয়ে বললেন, তোরে বড় চাকরি দিব, একটা এনজিওতে ঢুকাবো, কিন্তু আগে আমার স্বার্থ পূর্ণ কর। আমি আর মানুষের মুখোমুখি হতে পারতাম না। কলেজে যেতাম, কিন্তু মন পড়ে থাকতো অন্য কোথাও। আমার বান্ধবীরা জানতে চাইতো, তোর চোখে সবসময় পানি কেন? আমি হাসতাম, মিথ্যে হাসি, কিন্তু ভিতরে আমি মরতে মরতে বেঁচেছিলাম। পরিচিত এক নতুন ছায়া ঠিক তখনই আমার জীবনে আসলো। একজন, নাম তার রুহুল। সে ছিল আমার কলেজেরই একজন শিক্ষক, একজন ভালো মানুষ। তিনি একদিন ক্লাস শেষে আমাকে বললেন, তুমি অনেক চুপচাপ, কিছু সমস্যা আছে? আমি হেসে বলেছিলাম, না স্যার, আমি ভালো আছি। কিন্তু তিনি বুঝেছিলেন কিছু একটা ঠিক নেই। তিনি ধীরে ধীরে আমার পাশে দাঁড়াতে শুরু করলেন, আমার প্রতি একটা দায়িত্ববোধ দেখালেন। কিন্তু আমিও জানতাম আমার জীবন এমন এক গভীরে ঢুকেছে যেখান থেকে আলো ফিরে আসে না। রুহুল স্যার আমার দিকে যে চোখে তাকাতেন তাতে করুণা ছিল, ভালোবাসা ছিল, আর একটা জিনিস খুবই স্পষ্ট ছিল, মায়া। স্যার আমাকে মাঝে মাঝে বই দিতেন, বলতেন, এই বইগুলো তোমার মতো মেয়েদের জন্য, নিজেকে ছোট ভেবো না। একদিন আমি ক্লাস শেষে বাইরে দাঁড়িয়ে কাঁদছিলাম। রুহুল স্যার এসে বললেন, তুমি আমাকে বিশ্বাস করো সাবিহা, আমি চাই তুমি অন্তত একজনের কাছে সব খুলে বলো। সেদিন আমি বলেছিলাম, আপনি চাইলে আমি বলবো স্যার, কিন্তু প্লিজ আমাকে দয়া করে বিচার করবেন না।
সব বলার সাহস। সেদিন বিকেলটা আমার জীবনের মোড় ঘোরানোর বিকেল। কলেজের লাইব্রেরির পিছনে ছোট্ট একটা ঘরে বসে আমি আর স্যার বসেছিলাম। জানালার ওপাশে সূর্য ডুবে যাচ্ছিল। আমি বলতে শুরু করলাম। প্রথমে গলা কাঁপছিল, তারপর কান্নায় ভেঙে পড়লাম। আব্বা কিভাবে নেতাদের কাছে আমাকে পাঠাতো, কিভাবে মা কিছু বলতে পারতো না, আর কিভাবে আমি প্রতি রাতে নিজের শরীরটাকে ঘৃণা করতাম, সব বললাম। রুহুল স্যার চুপচাপ শুনলেন, তার চোখে জল। তিনি বললেন, তুমি এখনো বেঁচে আছো, এটাই তোমার সাহস। এই সমাজের মূলে পছন্দ হয়েছে সাবিয়া। আর তোমার আব্বা, তিনি বাবা না, তিনি একজন ব্যবসায়ী, নিজের মেয়ের শরীর নিয়ে ক্ষমতার সিঁড়ি বানাচ্ছে। আমি বললাম, স্যার আমি পালিয়ে যেতে চাই, কোথাও যেখানে কেউ আমাকে চিনবে না। আমি আর পারছি না। তিনি একটু সময় নিয়ে বললেন, তুমি কোথাও পালাবে না, এবার সময় এসেছে দাঁড়াবার। তুমি এই অন্যায়ের সাক্ষী, আর তুমি একদিন এই সমাজে আলো জ্বালাবে। আব্বার নতুন পরিকল্পনা। বাড়িতে ফিরে দেখি আব্বা খুশি মনে বসে আছেন। বললেন, এইবার তুই পুরো মন্ত্রী পর্যালয়ের লোকের কাছে যাবি, সামনে নির্বাচনের আগে আমার লিস্টে নাম উঠবে। আমি বললাম, আমি যাব না, এবার না। আব্বা চোখ লাল করে উঠল, তুই পাগল হয়েছিস? আমার সব হিসাব খারাপ করে দিবি? সংসার চলবে কিভাবে? আমি চুপচাপ বললাম, সংসার চলবে না এই নোংরা পথে। তুমি বাবার দায়িত্ব পালন করো, দালালির না। আব্বা থমকে গেল, কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, তুই কি কাউরে কিছু বলছিস? আমি বললাম, হ্যাঁ বলেছি, একজন আছে যিনি আমায় বাঁচাতে চায়। আমি মামলা করব যদি আবার কেউ আসে। আব্বা তখন চিৎকার করলো, তুই আমার বিরুদ্ধে মামলা করবি? তুই তো আমার রক্ত। আমি উত্তর দিলাম, আমি তোমার রক্ত, কিন্তু আমি মানুষও, আমি কোনো পণ্য না। রুহুল স্যারের প্রস্তাব। পরদিন স্যার বললেন, আমরা শহরের এক সাংবাদিকের সাথে যোগাযোগ করব, সে মানবাধিকার নিয়ে কাজ করে। তুমি চাইলে গোপনে সাক্ষাৎ করতে পারো। আমি ভয় পেয়ে বললাম, আমার আব্বা যদি জানে? তিনি শান্তভাবে বললেন, আমি আছি তোমার পাশে। আমরা 3 দিন পর শহরের এক হোটেলের কনফারেন্স রুমে গিয়ে সেই সাংবাদিকের সাথে দেখা করলাম। তিনি গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন। বললেন, তুমি শুধু একজন ভিকটিম না, তুমি এই যুগের প্রতিবাদী মুখ। যদি তুমি চাও, আমরা তোমার পরিচয় গোপন রেখে বিষয়টা প্রকাশ করব এবং পুলিশের সাথেও কথা বলবো। মায়ের বিপরীত সুর। বাসায় ফিরে মা আমার চোখে চোখ রেখে বললেন, তুই কি সত্যি কিছু করছিস? তোর বাবার হাতে পিস্তল আছে, ক্ষমতা আছে, সাবধান হ তুই। আমি বললাম, মা আমার কিচ্ছু নেই, তবু আমি বলবো এতদিন চুপ ছিলাম। আর না। মা চোখের জল মুছতে মুছতে বললেন, আমি ছোটবেলায় ঠিক এমন করেই তোমার নানার বাড়ি থেকে তোমার আব্বার কাছে আসি। তখনও সে ক্ষমতার জন্য মানুষকে ব্যবহার করত। আমি স্তব্ধ হয়ে গেলাম। প্রথম প্রতিবাদী চিহ্ন। সাংবাদিক মহাশয় আমার গল্পটা নিউজ করে প্রকাশ করলেন, কোনো নাম উল্লেখ না করে, শুধু গল্প, এক মেয়ের আত্মকথা। সেই রাতেই ফেসবুক ভাইরাল হলো লেখাটি। মানুষ কাঁদলো, তীব্র প্রতিবাদ করলো, রাজনীতিক নেতাদের নোংরামি নিয়ে আলোচনা শুরু হলো। পরদিন সকালে আব্বা দরজা ধাক্কা দিয়ে বললেন, তুই কি করছিস সাবিহা? আমার নাম খারাপ করছিস তুই। আমি বললাম, তুমি নাম পাবে ইতিহাসে, তবে কলঙ্কের ইতিহাসে। এবার আমি আর চুপ থাকবো না। রুহুল স্যারের সহায়তায় আমরা যোগাযোগ করলাম এক মানবাধিকার সংগঠনের সঙ্গে। তারা বলল, আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব, তবে সাহসের দরকার। আমি বললাম, সাহস এখন আমার একমাত্র সম্পদ। আমরা থানায় একটি গোপন জিডি করলাম এবং ডায়েরির মধ্যে সেই নেতাদের নাম লিখলাম যারা আমার শরীরের উপর পা দিয়ে রাজনীতির চূড়ায় উঠেছে। রাত বাড়তে লাগলো। আমার দরজায় এখনো মাঝে মাঝে কারো চাপা শব্দ আসে, কিন্তু আমি জানি এবার আমি ভয় পাবো না। সেই সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির গেটের সামনে একটা চিঠি, সাদা খামে বড় বড় হাতে লেখা, তুই যদি আবার মুখ খুলিস তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। আমার হাত কেঁপে উঠল। মা দরজা খুলে বললেন, তুই আবার কি করলি সাবিহা? সব ধ্বংস করে দিচ্ছিস। আমি চোখ তুলে বললাম, ধ্বংস হয়ে গেছে অনেক আগেই মা, এখন শুধু নাই চাই। মা কাঁদতে লাগলেন। আমি জানতাম সে কান্না কেবল ভয় নয়, এক অসহায় আত্মদ্বন্দ্বের প্রকাশ। পুলিশের নীরবতা। জিডি করেও কোনো পুলিশ আমাদের বাড়িতে আসলো না, বরং এলাকার ওসি ফোন করে রুহুল স্যারকে বললেন, আপনারা এসব কেস না করলেই পারেন, বড় বড় লোকদের নাম জড়িয়ে গেছে। স্যার বললেন, আপনি জানেন মেয়েটা সত্য বলেছে? ওসি বললেন, সত্য বললেই কি প্রমাণ হয়? এই দেশে ক্ষমতায় প্রমাণ।
এই উত্তর শুনে আমি বুঝলাম আমার লড়াইটা শুধু পরিবার বা নেতাদের বিরুদ্ধে না, পুরো ব্যবস্থার বিরুদ্ধেও। রুহুল স্যার আমাকে জানালেন, কলেজের পরিচালনা কমিটি আমাকে সকোজ করেছে কেন আমি তোমার সাথে মিডিয়ায় যুক্ত হচ্ছি। আমি কাঁদতে লাগলাম, স্যার আমার জন্য আপনি কেন সব হারাবেন? তিনি বললেন, তুমি আমার ছাত্রীর চেয়েও বেশি কিছু, তুমি একজন সংগ্রামী। আমি যদি তোমার পাশে না দাঁড়াই তাহলে মানুষ হয়ে কি লাভ? আব্বার মুখোশ খুলে গেল। গল্পটি ছড়াতে ছড়াতে এলাকাবাসীর মুখেও কানাঘোষা শুরু হলো। কেউ কেউ মুখে কিছু না বললেও চোখে অপমান আর বিস্ময় ফুটে উঠল। একদিন গ্রামের এক মসজিদের ইমাম আমার মাকে ডেকে বললেন, আপনার স্বামীর কাজ আল্লাহও ক্ষমা করবেন না, আর মেয়েকে বলুন সে যেন থেমে না যায়। মা এসে বললেন, সাবিয়া, আমি ভেবেছিলাম তুমি শুধু ঘরের অপমান, আজ বুঝলাম তুমি আমাদের ঘর রক্ষা করছো। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করলাম। রুহুল স্যারের বন্ধুদের সহায়তায় শহরে এক মানববন্ধনের আয়োজন করা হলো। নারীকে রাজনীতির পূর্ণ নয়, সম্মান দিন, এই শিরোনামে। আমি মুখ ঢেকে সেই মিছিলে দাঁড়িয়েছিলাম। একজন বক্তা বলেছিলেন, এই মেয়ে যে নিজের বাবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে একদিন সমাজ বদলাবে। আমার চোখ বয়ে অশ্রু পড়ছিল, কিন্তু সেই অশ্রু ছিল সাহসের, লজ্জার নয়। আব্বার প্রতিশোধের চেষ্টা। সেদিন রাতে আব্বা মাতাল হয়ে ঘরে ফিরলেন, দরজায় লাথি মারলেন। তুই আমার মেয়ে না সাবিহা, তোকে জন্ম দিয়ে ভুল করছি আমি। আমি চুপ করেছিলাম। মা সামনে এসে দাঁড়ালেন, বললেন, তুমি মানুষ না মুজিবর, মেয়ের শরীর দিয়ে রাজনীতি করছো, আর এখন তার মুখ বন্ধ করতে চাও? আমি আর চুপ থাকবো না। আব্বা চর মারতে গিয়েছিলেন মাকে। আমি হাত ধরে ফেলি, বলি, আজ থেকে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না, আমি থানায় মামলা করব, এবার মুখোশ খুলে যাবে তোমার। আব্বা থমকে গেলেন। প্রথমবার তার চোখে ভয় দেখলাম। সাংবাদিক মুজিব ভাই পুরো ঘটনা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করলেন ইউটিউবে। সাবিহার মুখ গোপন রেখে প্রমাণ সহ। ভিডিওতে উঠে এলো রাজনৈতিক নেতাদের গোপন আসা যাওয়া ফুটেজ, সাবিহার জিডির কফি, এলাকা মানুষের সাক্ষাৎ। ভিডিওটি ভাইরাল হয়ে গেল। পরদিন সকালে আমার কলেজে অনেকে এসে ফুল দিয়ে গেল। কেউ বলল, তুই হিরো সাবিহা আপু, কেউ বলল, আমরা তোমার পাশে আছি। কিন্তু কিছু লোক আবার চুপচাপ রাস্তায় দাঁড়িয়েছিল, চোখে ঘৃণা, ঠোঁটে কটু হাসি। রুহুল স্যারের বদলি, তবে সেই ভালোবাসার মধ্যে বিষ ছিল। পরদিন জেলা শিক্ষা অফিস থেকে চিঠি এলো, রুহুল স্যারকে বদলি করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে। আমি ছুটে গিয়ে বললাম, আপনাকে কেন স্যার? আপনি তো শুধু পাশে ছিলেন। তিনি বললেন, কারণ আমি অন্যায়ের পাশে থাকিনি। কিন্তু ভয় নেই, আমি দূরে থাকলেও তোমার পাশে আছি সব সময়। মানবাধিকার সংগঠনগুলো আমার গল্প নিয়ে ঢাকায় একটি বড় কনফারেন্সের আয়োজন করলো। আমি আমন্ত্রিত বক্তা হিসেবে সেখানে গেলাম। মঞ্চে উঠে বললাম, আমার শরীর নয়, আমার গল্প শোনো। আমি একটা ঘরের মেয়ে, যেখানে বাবা রাজনীতি করত মেয়ের সম্ভ্রম দিয়ে। কিন্তু আমি আজ সেই দেওয়াল ভেঙে এসেছি, শুধু নিজের জন্য নয়, যেসব মেয়েরা আজও চুপ করে আছে তাদের জন্য। পুরো হল দাঁড়িয়ে হাততালি দিল। ঢাকা থেকে ফিরে প্রথম কাজটি করলাম থানায় গিয়ে একটি পূর্ণাঙ্গ এফআইআর দায়ের করা। সাথে ছিল রুহুল স্যারের বন্ধু এক আইনজীবী। আমার জবানবন্দি শুনে প্রথমে পুলিশ সদস্যরা অবাক হয়ে গেল। একে একে তারা বলল, আপনার বাবা আপনার সাথেই এমন করছে? আপনি এসব প্রমাণ করতে পারবেন? এই কেস নিতে গেলে আমাদের উপর চাপ আসবে। কিন্তু আইনজীবী স্পষ্টভাবে বললেন, আপনারা যদি মামলা না নেন আমরা হাইকোর্টে যাব, সংবিধান মেনে চলুন। অবশেষে মুজিবুর হোসেনের বিরুদ্ধে মামলা গ্রহণ হলো। একজন বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে রাজনৈতিক নেতাদের যৌন সেবাদান করানোর অভিযোগে। গ্রেপ্তারের দিন পরের দিন সকাল 7টায় পুলিশের একটি টিম এসে আব্বাকে গ্রেপ্তার করলো। আব্বা তখন ঘুমিয়েছিলেন। গ্রেপ্তারের সময় চিৎকার করে বললেন, আমি এলাকার নেতা, তোরা জানিস আমি কে? পুলিশ অফিসার শান্তভাবে বললেন, আজ আপনি শুধু একজন আসামি। গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। কেউ কেউ বলল, মেয়ে বাবারে জেলে দিছে, লজ্জা। আবার অনেকে বলল, যে বাবার শরীরের উপরে রাজনীতি, সে বাবা না, জানোয়ার। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলাম আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। বুকের ভিতর কাঁপছিল, কিন্তু মুখে ছিল স্থিরতা। আব্বা চলে যাওয়ার পর মা চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ পরে হঠাৎ বললেন, আমি জানতাম একদিন এমন হবে। আমি অনেকবার থামাতে চেয়েছি, পারিনি। আমি বললাম, তুমি মা হয়ে পাশে থাকোনি, তাও বুঝি, কিন্তু আজ যদি তুমি আমার পাশে থাকো, আমি আর একা নই। আমার মা হাত ধরলেন। সেই প্রথমবার আমরা মা মেয়ের হয়ে সত্যিকারের বন্ধন পেলাম। সমাজের আসল মুখ। গ্রামের মানুষগুলো মুখে কিছু বলে না, কিন্তু পিছনে বিষ ছুড়ে দেয়। একদিন কলেজে যাওয়ার পথে এক মহিলা বলল, মেয়ে এত ভালো হইলে নিজের বাবারে জেলে দেয়। আমি থেমে বললাম, আপনি হয়তো মেয়েকে পণ্য বানানোর ব্যথা বুঝবেন না, একদিন বুঝবেন যখন নিজের ঘরে আগুন লাগবে।
আমার কণ্ঠে এত জোর ছিল মহিলাটি চুপ করে গিয়েছিল। আদালতের প্রথম দিন, আদালতে আমি প্রথম সাক্ষী হিসেবে দাঁড়ালাম। বিচারক জিজ্ঞেস করলেন, আপনি কি নিশ্চিত আপনার অভিযোগ সত্য? আমি বললাম, আমি আদালতের সম্মুখে শপথ করে বলছি, আমার বাবা নিজ স্বার্থে আমাকে রাজনীতির খুঁটির নিচে ঠেলে দিয়েছিলেন। আব্বার উকিল বললেন, এই মেয়ে মিথ্যাবাদী, বড়লোক হবার লোভে বাবার বিরুদ্ধে মামলা করেছে। আমি বললাম, বড়লোক না হয়ে বাঁচাটাই আমার স্বপ্ন। আমার শরীর দিয়ে কেউ আর রাজনীতি করবে না। রুহুল স্যারের চিঠি। স্যার তখন দূরে বদলি হলেও প্রতি সপ্তাহে একটা করে চিঠি পাঠাতেন। এক চিঠিতে তিনি লিখেছিলেন, সাবিহা, তুমি এখনো পাহাড়ের চূড়ায় উঠোনি, কিন্তু নিচে নেমে যাওয়ার ভয় পার করে ফেলেছ। তুমি যদি আজ হেরে যাও তাহলে হাজার মেয়ের কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যাবে। এগিয়ে যাও, আমি দূরে থেকেও তোমার পাশে। আমি সে চিঠি বুকের কাছে চেপে ধরেছিলাম। আমার সাহস যেন দ্বিগুণ হয়ে গেল। মিডিয়া ও আন্দোলন, একাধিক টিভি চ্যানেল আমার গল্প নিয়ে রিপোর্ট করলো। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যানার ধরলো, আমরা সবাই সাবিহা। সামাজিক মাধ্যমে ঝড় তুললো। অনেক নারী আমাকে ইনবক্সে লিখলো, আপুর মতো সাহস কই পাই? আপু, আপনি যেন আমাদের মেয়ে হয়ে থাকেন। কিন্তু এর মাঝেই হুমকি আসতে লাগলো আবার। নতুন বিপদ, রাজনৈতিক চাপ। এক রাতে আইনজীবীর বাসায় অজ্ঞাতনামা কিছু লোক ঢোকার চেষ্টা করছিল। পরে জানা গেল স্থানীয় এমপি সাহেবের লোকজন মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। আমাদের কাছে স্পষ্ট হলো, এই লড়াই শুধু পরিবারের না, গোটা রাজনৈতিক সিস্টেমের বিরুদ্ধে। আইনজীবী বললেন, এই মামলা যদি একবার প্রমাণ হয় তাহলে বহু নেতার মুখোশ খুলে যাবে। আমি বললাম, তাই তো তারা চাই আমাকে থামাতে, কিন্তু আমি থামবো না। আব্বার আদালতের মুখোমুখি সেশন। পরবর্তী শুনানিতে আমার আব্বা আমাকে দেখেই চিৎকার করলো, তুই আমার মেয়ে না, আমি তোর নামে অস্বীকৃতি দিচ্ছি। বিচারক থামিয়ে দিয়ে বললেন, আপনার মেয়ে কি করেছে তা তো জাতি দেখেছে, আপনি কি করেছেন এখন তা জাতি জানবে। আব্বা তখন কেঁদে ফেললেন, আর আমি প্রথমবার মনে করলাম এই কান্না যন্ত্রণা নয়, ভয়ের। রায়ের আগের রাতটা যেন বেঁচে থাকার সবচেয়ে ভারী রাত ছিল। ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকছিলাম। মনে হচ্ছিল আজ যদি আমি হেরে যাই তাহলে শুধু আমি না, হেরে যাবে হাজার মেয়ের লড়াই। মা এসে চুপচাপ আমার পাশে বসলেন, বললেন, তুই আজ যা করছিস তাতে আমি গর্বিত। তোর বাবার বিচার না হলেও তুই নাইকে বাঁচিয়ে রাখবি। আমি জবাবে শুধু বলেছিলাম, তুমি পাশে আছো বলেই আজ আমি এতদূর এসেছি মা। আদালতের রায়ের দিন। আদালতে তিল ধারণের জায়গা ছিল না। সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, এমনকি বিদেশি মিডিয়ার প্রতিনিধি পর্যন্ত উপস্থিত। বিচারক রায় পড়তে শুরু করলেন। এই মামলায় আমরা দেখেছি একজন বাবা নিজের মেয়েকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক উদ্দেশ্যে। এটি শুধু পিতৃত্বের অপমান নয়, সমাজের নারীকেও অপমান করা হয়েছে। বিচারক রায় ঘোষণা করলেন, মুজিবুর হোসেনকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। পাশাপাশি ঘটনায় জড়িত 3 জন রাজনৈতিক নেতার নাম প্রকাশ করে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়। আদালত জুড়ে নীরবতা। তারপর মুহূর্তের করতালিতে ভরে গেল কক্ষ। কেউ বলল, এই রায় শুধু এক মেয়ের না, পুরো দেশের মেয়ের জন্য। আব্বাকে যখন হাতকড়া পরিয়ে বের করা হচ্ছিল, আমি গিয়ে সামনে দাঁড়ালাম। তিনি চোখ তুলে তাকালেন। এক সময় যিনি আমায় শাসন করতেন তিনি এখন ভেঙে পড়া এক লোক। আমি বললাম, তুমি আমার জন্মদাতা হতে পারো, কিন্তু একজন বাবা হয়ে ওঠো নাই। আজ থেকে আমি নিজেই আমার অভিভাবক। তিনি কোনো জবাব দিলেন না, শুধু মাথা নিচু করে চলে গেলেন। নেতাদের মুখোশ উন্মোচন। আদালতের রায়ের ভিত্তিতে তদন্ত শুরু হলো। সাবিহার দেওয়া নাম অনুযায়ী অনুসন্ধানে বেরিয়ে এলো, এক জেলা পরিষদের চেয়ারম্যান সাবিয়াকে একাধিকবার ডেকেছিলেন তার সরকারি বাংলোতে। এক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সেই ঘটনার ভিডিও ধারণ করতেন ব্ল্যাকমেইলের জন্য। স্থানীয় এমপি সাই দিয়েছিলেন পুরো প্রতিক্রিয়ার। এই তথ্যগুলো প্রকাশ পেতে রাজনীতির ভিত কেঁপে উঠল। কয়েকজন নেতা দল থেকে বহিষ্কৃত হলো। দেশ জুড়ে আলোচনায় উঠে এলো এক বাক্য, সাবিহা বদলে দিয়েছে আমাদের চোখের দৃষ্টিভঙ্গি। আমি আর আগের মতো গ্রামে ফিরিনি। ঢাকায় এক মানবাধিকার সংগঠনে কাজ শুরু করছিলাম, আলোর পথ নামে একটি সংগঠনের মাধ্যমে। আমার কাজ ছিল প্রতিবাদী মেয়েদের আইনি সাহায্য, কাউন্সেলিং আর মিডিয়ার মাধ্যমে তাদের গল্প ছড়িয়ে দেওয়া। সপ্তাহে একদিন আমার কলেজেও যাই, ছাত্রীদের সামনে দাঁড়িয়ে বলি, তোমাদের শরীর তোমাদের ইচ্ছায় চলবে, কারো আদেশে নয়, ভয় পেও না, কথা বলো। রুহুল স্যারের শেষ চিঠি। বছর ঘুরে এলো। একদিন ডাকঘরে এলো একটি ছোট খাম। খুলে দেখি রুহুল স্যারের হাতের লেখা, সাবিহা, তুমি তো আমার ছাত্রী ছিলে, কিন্তু আজ তুমি আমার শিক্ষক। তোমার সাহস, ত্যাগ, প্রতিবাদ আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি ফিরে আসছি, তবে এবার তোমার পাশে কর্মী হয়ে। চিঠি শেষে লেখা ছিল, যে আলো একবার জ্বলে ওঠে
তাকে আর নিভিয়ে রাখা যায় না। আমি কেঁদেছিলাম, কিন্তু সে কান্না ছিল বিজয়ের মুক্তির। প্রায় 2 বছর পর গ্রামে ফিরলাম। সেই পথ, সেই গাছপালা, সবই কিন্তু আমার চোখে বদলে গেছে। মানুষজন চুপ করে তাকিয়েছিল। অনেকেই কাঁপা গলায় বলল, তুই সাহস দেখাইছিস আপা। আমরা তো অনেকেই ভাবতে পারিনি কেউ বাবার বিরুদ্ধে এমন দাঁড়াতে পারে। আমি বললাম, আমি বাবার বিরুদ্ধে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। শেষ কথাগুলো একদিন রাতে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম। আমার গল্পটা শুধু কান্নার না, পরিবর্তনের। আমি হয়তো সমাজে চিহ্নিত হয়েছি অনেকের চোখে অন্যরকম হিসেবে, কিন্তু আজ আমি জানি আমি নিজের জন্য লড়েছি, অন্যদের জন্য পথ খুলেছি। আর সবচেয়ে বড় কথা, আমি নিজেকে হারাইনি। আমার জীবনে এখনো কঠিন পথ, কখনো পাথরে, কিন্তু আমি জানি আমি নত হব না আর কখনো।